10ই জুন 2025 হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালি ট্রিপে আজ আমাদের ষষ্ঠ দিন। গল্পের শুরু কাজা থেকে। আজকের এই দিনটা হয়তো সবচাইতে বিশেষ, কারণ যেসব জায়গা ছাড়া এই স্পিতি ট্রিপ প্রায় অসম্পূর্ণ, তার সব কিছুই কভার হয়ে যাবে আজকের এই বিশেষ পর্বে, যার মধ্যে রয়েছে কি মনাস্ট্রি, কিব্বার ভিলেজ, এশিয়ার সবচাইতে উঁচু ব্রিজ টিচাম, লোসার ভিলেজ, কুঞ্জুম পাস, আর অবশ্যই চন্দ্রতালের রাত্রিবাস। পুরো স্পিতি সার্কিটে এই দিনটা ছিল সবথেকে বড় চ্যালেঞ্জ। প্রকৃতি কিংবা রাস্তাঘাট সবকিছুই আমাদের প্রতিকূলে। বলা যেতেই পারে পুরো 24 ঘন্টা সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল এই পৃথিবীর সঙ্গে আমাদের। আর সেই জন্যই হয়তো ক্যামেরা লেন্সে ধরা পড়েছিল প্রকৃতির অকৃত্রিম রূপ। কাজার এই দিকটাকে বলা হয় রাংডিক ভিলেজ। এই ব্রিজটা পার করে যেতে হবে। ওই রাংডিক ভিলেজেও কিন্তু অনেক হোটেল রয়েছে, থাকার জায়গা টায়গা রয়েছে। এই দেখুন লেখা আছে রাংডিক গ্রাম পঞ্চ। এখান থেকে লোসার হচ্ছে এখনও 56 কিলোমিটার, কুনজুম টপ হচ্ছে 78 কিলোমিটার। সময় সকাল 9:42, 9:10 আমাদের শুরু হলো পথ চলা। আর বাইরে তো সেই লেভেলের রোদ আর সেই লেভেলের গরম। অদ্ভুত একটা প্রকৃতির পরিবেশের মধ্যে দিয়ে আমরা চলেছি এই কদিন। কখনো লাগছে খুব ঠান্ডা, কখনো লাগছে গরম, কখনো গায়ের পরনের সোয়েটার বা শীতের পোশাক খুলে ছুঁড়ে ফেলে দিচ্ছি, কখনো আবার সেটাকেই আঁকড়ে ধরছি। তো এইভাবেই চলছে আমাদের স্পিতি ভ্যালি ট্রিপ, যেটা আজকে 6 দিনে পা রেখেছে। আর আজকে আমরা এখান থেকে রওনা দিচ্ছি এই কাজা থেকে। লোসার হয়ে আমরা যাবো হচ্ছে চন্দ্রতাল, এবং আমাদের আজকে রাত্রিবাস হবে হচ্ছে চন্দ্রতালে। শুধু চন্দ্রতাল পৌঁছানোই নয়, আজকের দিনটা কিন্তু আমাদের কাছে একটা চ্যালেঞ্জের দিন। কারণ এ যাবৎ আপনারা যে কটা ভ্লগ দেখেছেন এই স্পিতি ভ্যালির আমার, তো সেক্ষেত্রে কিন্তু আমরা সারাদিন ঘুরতাম, সন্ধ্যাবেলা হোটেলে গিয়ে পৌঁছাতাম, সেখানে ফোন টোন চার্জ করতাম, গরম জলে স্নান করতাম, ঠিকঠাক খাওয়া দাওয়া পেয়ে যেতাম। অর্থাৎ সেরকম কোনো কষ্ট হয়নি, টুকটাক প্রাকৃতিক সমস্যা ছাড়া। কাজা থেকে চন্দ্রতাল যাওয়ার পথে আমরা লোসারের ওপর দিয়ে যাবো। লোসার পর্যন্ত আমরা কিন্তু ফোনের নেটওয়ার্ক হয়তো পেয়ে যাবো, কিন্তু লোসারের পর থেকে অর্থাৎ চন্দ্রতালে যখন আমরা ঢুকবো ওখানে কিন্তু ফোনের নেটওয়ার্কও থাকবে না। অর্থাৎ আমরা কিন্তু আজকে এই পৃথিবী থেকে একরকম বিচ্ছিন্নই হয়ে যাব। কাজা থেকে চন্দ্রতাল সড়ক পথে 100 কিলোমিটারের কাছাকাছি, কিন্তু এই 100 কিলোমিটার পথ চলতে কেটে যায় সকাল থেকে বিকেল। বিকালবেলায় 4টে, 4:30 দিকে বা 5টার মধ্যে তো পৌঁছে যাবে। এমনিতে এখানে অনেকক্ষণ আলো থাকে, অসুবিধা কিছু হবে না। আপনাদেরকে বিকালবেলার দৃশ্য অবশ্যই দেখাতে পারবো। তবে এই যাত্রাপথে কিন্তু আমরা আরও 2-3টে জিনিস কভার করব, মানে কাজা থেকে চন্দ্রতালের পথে। প্রথমত হচ্ছে যে ওই কিব্বার ভিলেজ, কি মনাস্ট্রি, আর হচ্ছে টিচাম ব্রিজ, এই 3টেই রয়েছে। এছাড়াও যেখানে যা কিছু পাবো, পাহাড়ি নদী, ঝর্ণা বা যা দেখবো সেখানে দাঁড়িয়ে পড়ে আর কি ফটোগ্রাফি করবো, ভিডিওগ্রাফি করবো। কাজে ওই 5-6 ঘন্টা টাইম লাগবে, ওটা আমাদের জন্য নয়, ওটা হচ্ছে যারা ননস্টপ চলবে তাদের জন্য। আমাদের জন্য ওটা হয়তো 7-8 ঘন্টাতেও পৌঁছাতে পারে। এই হচ্ছে কি ভিলেজ বা কি গ্রাম, এখানেই আছে কি মনাস্ট্রি। এটা ওই কাজা থেকে ওই 8 কিলোমিটার মতো, 8 কিলোমিটারের কিছু কম হবে। এই কি ভিলেজ যেটা রয়েছে, যেটাতে আমরা এই মুহূর্তে প্রবেশ করছি, এটা হচ্ছে কিব্বার গ্রাম পঞ্চায়েতে। চাইলে কিন্তু এই কি গ্রামেও রাত্রিবাস করা যায়। এখানেও কিন্তু হোমস্টে এবং হোটেল রয়েছে। আর বলার অপেক্ষা রাখে না, এটাও কিন্তু বুদ্ধিস্ট ভিলেজ। এই কি ভিলেজেই রয়েছে হচ্ছে কি মনাস্ট্রি, যেটা এই স্পিতি ভ্যালির অন্যতম ল্যান্ডমার্ক। মানে এই মনাস্ট্রিটা দিয়েই স্পিতি ভ্যালিকে চেনা যায়, যেটা আমার ডান দিকে রয়েছে, যেটাকে আমরা ছবিতে কতবার দেখি। দেখাবো আপনাদের এই মনাস্ট্রি, সেই সঙ্গে বলবো হচ্ছে এই মনাস্ট্রির কিছু ইতিহাস আর সেই সঙ্গে জড়িত কিছু গল্প। কি মনাস্ট্রি রয়েছে পাহাড়ের ওপরে। তার কিছু আগেই রাস্তার একধারে গাড়ি দাঁড় করালো আমাদের যোগীজি, আর সেখান থেকেই বাজ পাখির চোখে ক্যাপচার করলাম কি মনাস্ট্রির আইকনিক ভিউজ। হিমাচল প্রদেশের লাহৌল স্পিতি জেলার বিখ্যাত এই কি মনাস্ট্রি সমুদ্রপৃষ্ঠ থেকে 4166 মিটার উচ্চতায় অবস্থিত। স্পিতি নদীর খুব কাছেই অবস্থিত এই কি মঠ উপত্যকার সবচাইতে বড় মনাস্ট্রি। 11শ শতাব্দীতে নির্মিত এই কি মঠের প্রতিষ্ঠাতা ছিলেন ডোমট্রন। এই মঠে বৌদ্ধ লামাদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি প্রায় 300 জন লামা এখানে বসবাস করেন। ঐতিহাসিক এই কি মঠ বেশ কয়েকবার আক্রমণের সম্মুখীন হয়েছে। 17 শতকে পঞ্চম দলাই লামার সময় মঙ্গলদের দ্বারা, কিংবা 18 শতকে ডৌরা সেনাবাহিনী দ্বারা। আর প্রাকৃতিক বিপর্যয়ের কথা যদি বলি, তাহলে 1975 সালের ভূমিকম্পে এই মঠের অনেক অংশ ভেঙে পড়ে, যা পরবর্তী সময়ে পুনর্নির্মাণ করা হয়। নিচ থেকে যে শটটা আমরা দেখালাম না, এই ওপরে আসলে কিন্তু সেরকম শট আর পাওয়া যাবে না। মানে আমরা তো এর কাছে চলে এলাম, দূর থেকে দেখতে ভালো লাগে যে কোনো জিনিস।
কাঞ্চনজঙ্ঘাকে আমরা দূর থেকে দেখি, দার্জিলিং শহরকে আমরা দূর থেকে দেখি, কার্শিয়াংকে আমরা দূর থেকে দেখি, কিন্তু যখন সেই শহরটায় পৌঁছে যাই বা হয়তো এমন হলো কাঞ্চনজঙ্ঘার খুব কাছে পৌঁছে গেলাম, তখন কিন্তু সেটাকে আর সেরকম লাগবে না। তো এখানেও ব্যাপারটা সেরকমই, যে দূর থেকে দেখছিলাম যেরকম আমরা ছবিতে দেখেছি বা এর আগে যখন স্পিতির ছবি দেখেছি সেখানে যে কি মনাস্ট্রি দেখা যায়, সেই জিনিসটাকে যেন দেখছিলাম। বাট কাছে আসার পর কিন্তু নর্মাল, কারণ উচ্চতা বাড়ছে, আমরা তো পাহাড়ের হাইটে উঠে গেছি, এবং এটা কিন্তু কি মনাস্ট্রির একদম কাছাকাছি আমরা চলে এসেছি, মানে একদম কি বলবো লেভেলে। মনাস্ট্রি খোলার সময় হচ্ছে সকাল 7টা এবং বন্ধের সময় হচ্ছে সন্ধ্যে 7টা। এখানে কি মনাস্ট্রির কিছু ইতিহাস লেখা রয়েছে, যেটা তৈরি হয়েছিল 1008 থেকে 1064 খ্রিস্টাব্দে। খানিকটা পথ উঠতে হবে, মানে একটা রাউন্ড, বাট এই রাস্তাটা একটু স্টিপ, তো একটু শ্বাসকষ্ট হতে পারে। স্পিতি ভ্যালিতে অধিকাংশ ট্যুরিস্ট স্পট কিংবা মঠ অনেকটাই উচ্চতায়, তাই একটু হাঁটাচলা করলে হালকা শ্বাসকষ্ট হতে পারে, কারণ আশেপাশে কোনো গাছপালা নেই। অক্সিজেন স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম, তাই কোনো জায়গাতে বেশিক্ষণ থাকা, জোরে কথা বলা কিংবা ছোটাছুটি করা, এইগুলো থেকে বিরত থাকাই ভালো। কি মনাস্ট্রিতে প্রথমেই দেখলাম প্রেয়ার রুম। 2000 সালের অগস্ট মাসে যার উদ্বোধন করেছিলেন তিব্বতের 14 দলাই লামা। গুম্ফার ভেতরে যে মন্দির রয়েছে সেখানে ছবি তোলা কিংবা ভিডিও করা নিষিদ্ধ, তবে বাইরে বসে ভেষজ চা পান করলে শরীরে অক্সিজেনের সঞ্চালন ভালোই হয়। গুম্ফা সন্ন্যাসীরাও এই ব্যাপারে যথেষ্টই সহায়ক, কিছু জানার থাকলে ওনারাই বলবেন। আর এই মঠে রাত্রিবাস করার মতো ব্যবস্থা হয়তো রয়েছে। অনেক মন্দির কিন্তু বন্ধ রাখা আছে ট্যুরিস্টদের জন্য, সব জায়গায় সবাইকে ঢুকতে দেবেও না। আর মন্দিরে ঢোকার সময় জুতো খুলে ঢুকতে হবে, এবং মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। আর বাইরে থেকে যেটা দেখালাম আপনাদেরকে, পাখির চোখে যতটা বড়, ভেতরে যে আমরা ঘুরে দেখব এটা কিন্তু অল্প পরিসর। একটা প্রার্থনা কক্ষ, মন্দির, ওখানে প্রসাদ দেওয়া হচ্ছে, চা ছিল, আরও কী সব ছিল। তারপরে ছাদে এলাম ফার্স্ট ফ্লোরে, ব্যাস তারপরে আবার নিচে ফিরে যাওয়া। কেউ যদি মনে করে পুরো মনাস্ট্রিটা ঘুরে দেখবো, অনেক তো বড় তো এটা, তার জন্য কিন্তু পারমিশন দরকার। কিন্তু একজন জেনারেল ট্যুরিস্ট, তার কিন্তু সীমারেখা এই পর্যন্তই। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে কি ভিলেজ, পাশ দিয়ে বয়ে যাচ্ছে স্পিতি নদী। কি মনাস্ট্রি থেকে এই দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। সময় বেলা 11:27। আমরা কি মনাস্ট্রি দেখে চলেছি চন্দ্রতালের পথে, বা বলা ভালো লুসারের পথে। এবার আমরা দেখবো হচ্ছে কিব্বার ভিলেজ। হিমাচল প্রদেশ এমন একটা জায়গা না, মানে এখানকার বিউটি এমনই, যেখানে কোনো কিছু না কাছ থেকে দেখলে অতটা ভালো লাগবে না। আমি যদি গ্রামটায় গিয়ে ভিডিও শ্যুট করি তাহলে মনে হবে গ্রাম, ঘর, বাড়ি, মানুষের এরকম। দূর থেকে শ্যুট করলে, ড্রোন দিয়ে শ্যুট করছি না, তখন জায়গাটা কি বলুন তো, পুরো যে 360 ডিগ্রি ভিউ বা 180 ডিগ্রি ভিউ, সেটা কিন্তু ক্লিয়ার। গ্রামের আগে এই জমিতে না মটর চাষ হচ্ছে, আর এই জন্য এখানে সমস্ত ফেন্সিং দেওয়া হয়েছে। হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকায় এই হচ্ছে কিব্বার ভিলেজ, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 4270 মিটার উচ্চতায় অবস্থিত। চারিদিকে পাহাড়, শুষ্ক প্রাকৃতিক পরিবেশ। এখানেও কিন্তু মোটরওয়েল পাস রয়েছে, অর্থাৎ গাড়ি চলাচলের রাস্তা রয়েছে। এখানে যে কটা বাড়ি রয়েছে না, এই বাড়িগুলো কিন্তু বেশিরভাগই দেখুন তিব্বতের যে স্থাপত্য বা পরিকাঠামো সেভাবে কিন্তু তৈরি। এখানে কোথাও একটা পড়েছিলাম যে এখানে 40টা বাড়ি এরকম রয়েছে, সেই 40টা বাড়ি একই রকম দেখতে। আমার চোখে এই মুহূর্তে যে বাড়িগুলো পড়ছে সেগুলো গুণে 40টা হবে কিনা জানি না, বাট যতগুলো বাড়ি পড়ছে সবই দেখুন একই রকম কিন্তু বৈশিষ্ট্য, এর নির্মাণ বা এতে যে ইট ব্যবহার করা হয়েছে। আর এই গ্রামটায় 77টা মোট বাড়ি রয়েছে, যেখানে মোট মানুষজন বসবাস করে হচ্ছে 366, 187 জন পুরুষ আর 179 জন হচ্ছে মহিলা। আর এই গ্রামটা বৌদ্ধদের কাছে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, মানে আধ্যাত্মিকতার দিক থেকে, কারণ দলাই লামার শিক্ষক রিনপোচে এখানেই মারা গিয়েছিলেন। এছাড়াও এখানে হাসপাতাল, হাই স্কুল, ডাকঘর, এই সব কিছুই রয়েছে। দূর থেকে বোঝা যাচ্ছিল না, ভেতরে আসার পর বুঝতে পারলাম গ্রামটা কিন্তু অনেকটাই বড়, অনেক বাড়িঘর রয়েছে, বেশ সমৃদ্ধ গ্রাম যাকে বলে। অনেকের কাছে 4 হুইলার রয়েছে, 2 হুইলার রয়েছে, গবাদি পশু এখানে পালন করে, গরু টরু তো রয়েছে, স্কুল রয়েছে। এটা হচ্ছে এখানকার প্রাথমিক স্কুল, প্রাইমারি স্কুল। এই যেদিকে হোমস্টে রয়েছে, চাইলে কিন্তু কিব্বারেও রাত্রিবাস করা যায়। এখানে আবার মাটির বাড়ি রয়েছে, পুরোনো দিনের বাড়ি। আর গলিতে গলিতে সব হোমস্টেও রয়েছে, গ্রিন হাউস। এখানে গ্রিন হাউস তৈরির কাজ চলছে।
ব্যাস, গ্রাম আমরা পেয়ে এলাম, গ্রামের সীমানা শেষ। ওই দূরে পাহাড়ে আরও একটা গ্রাম রয়েছে, আর ওটা হচ্ছে চিচাম ভিলেজ। চিচাম মনে হচ্ছে ধানের চাষ হয়েছে, চারিদিকে রুক্ষ পাহাড়, এর মাঝখানে সবুজের সমাহার, অপূর্ব লাগছে এই দৃশ্য। আর দূরে বরফে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে মাঝে মধ্যে। এই যে পাহাড়ের মাঝে একটা গ্রাম, ভাবুন শহর থেকে কতটা দূরে, না তো আছে কোনো সুযোগ, না আছে কোনো সুবিধা। শহুরে সুযোগ সুবিধা কিচ্ছু নেই, তাও এখানকার মানুষ কিন্তু বাঁচে, ভালোভাবে থাকে, বিশেষ করে শারীরিক দিক থেকে। তো পাহাড়ের দিকে না মানুষজন কিন্তু কম অসুস্থ হয়, কারণ এখানকার মানুষ এমনিতে পরিশ্রমী হয়। 2 নম্বর হচ্ছে এদের খাদ্যাভ্যাস, সেটা যে ধরনের খাবার দাবার খায়, বেশিরভাগই ভেজ খায়। আর হচ্ছে এখানকার প্রকৃতি কিন্তু নিজেই মানুষকে সুস্থ করে দেয়। এখানকার জল, এখানকার বাতাস, পলিউশন নেই তো, हर एक चीज ऑर्गेनिक है। আর সব কিছু অর্গ্যানিক। এখানে এরা যা খায় সবই কিন্তু চাষ করে, এখানে কিন্তু কোনো কেমিক্যালস নেই। আর আমরা শহরের লোকেরা তো কী বলবো আর, পাড়ার মোড়ে রেস্টুরেন্ট, ফাস্টফুড কী খাই, সারাদিন হয়তো রাত্রেবেলায় ঘুমাই না, ফোন ঘাঁটি। তো আমরা মোটামুটি 40-এর পর থেকেই, 40 কি এখন 30-এর পর থেকেই মানুষজন অসুস্থ হতে শুরু করি, হাই প্রেশার। এখানকার মানুষ এমনি সুস্থ। পাহাড়ের মধ্যে কিন্তু মাটিও মিশে রয়েছে, মানে এই পাহাড়গুলো কিন্তু পুরোপুরি পাথরের পাহাড় নয়, মানে শক্ত পাহাড় তা কিন্তু নয়, পাথর আর হচ্ছে মাটি মিশ্রিত পাহাড়। জানি না ভূগোলের ভাষাটাকে কী বলে। তো এখানে ওই যে জেসিবি রয়েছে না, জেসিবিগুলো কাটছে, কেটে নিয়ে এসে এখানে এগুলোকে ছাঁকা হচ্ছে, এই মাটিগুলোকে, যেগুলো পাথর মানে নুড়ি পাথর সেগুলো সব আলাদা করে দিচ্ছে, আর পিওর মাটি এখানে বস্তায় ভরা হচ্ছে। এবং এই মাটি হয়তো নিয়ে গিয়ে ওই চাষের কাজে লাগানো হচ্ছে, হয়তো কোনো জায়গায় মাটি ফেলে ভরাট করে সেখানে হয়তো চাষাবাদ হচ্ছে। এইভাবেই কিন্তু এখানে এগ্রিকালচার ব্যবস্থা চলছে। বিপুলায় পৃথিবীর কতটুকুই বা জানি না, কোথা থেকে মাটি বের করছে, কোথায় চাষ করছে, কোথায় চারিদিকে পাহাড়ে ঘেরা জায়গায় দাঁড়িয়ে আছি, ফোনে নেটওয়ার্ক নেই, কারোর সঙ্গে যোগাযোগ নাই, মনে হচ্ছে পৃথিবীটা যেন বিচ্ছিন্ন হয়ে আছে, কিন্তু সব কিছুর মধ্যে আলাদা শান্তি আছে। আমরা এই জায়গায় একবার দাঁড়ালাম, আমাদের থেকে 500 মিটার দূরত্বে রয়েছে হচ্ছে চিচাম ব্রিজ। এটাও স্পিতি ভ্যালির একটা আকর্ষণ, প্রচুর গাড়ি এখন দাঁড়িয়ে রয়েছে। তো চিচাম ব্রিজের তো একটা ক্লোজ ভিউ আমরা নেবো, আপনাদেরকে দেখাবো, বা একটা বার্ডস আই ভিউ আপনাদের দেখিয়ে দিই কীরকম লাগছে, সেই সঙ্গে পুরো জায়গার একটা 360 ডিগ্রি ভিউ। আশা করি আপনাদের ভালো লাগবে। হিমাচলে আসার পর আমরা ব্রিজ অনেকই দেখেছি, কিন্তু এই চিচাম ব্রিজটা নিয়ে এত উত্তেজনা কেন? কেন এই চিচাম ব্রিজের কথা বারবার বলছি, বা কেন এটা বলছি যে আমাদের আজকের সাইট সিনে কিন্তু কি মনাস্ট্রির পরে এই চিচাম ব্রিজটা ভীষণ গুরুত্বপূর্ণ, তার কারণটা আপনাদেরকে বলি এবার। চিচাম হচ্ছে এশিয়ার সবথেকে উঁচু ব্রিজ, হাইয়েস্ট, সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা 13,595 ফুট। এশিয়ার এই সর্বোচ্চ সেতু, যেটার দৈর্ঘ্য 114 মিটার। আর নিচ দিয়ে যে নালাটা বয়ে যাচ্ছে, যে খাত বয়ে যাচ্ছে, সেটা হচ্ছে সাম্বা নালা। আর এই ব্রিজ থেকে এই খাতের গভীরতা হচ্ছে 1000 ফুট। কিব্বার ভিলেজ এবং লোসার ভিলেজ, এই দুটো গ্রামকে যুক্ত করে হচ্ছে এই চিচাম সেতু। একই সময়ে কিন্তু এই সেতু যুক্ত করে হচ্ছে চন্দ্রতাল লেককে, অর্থাৎ আমাদের গন্তব্য। ওই দেখুন নিচ দিয়ে বয়ে যাচ্ছে সাম্বা নালা, যেটা একটু আগে আপনাদেরকে আমি পাখির চোখে দেখিয়েছি। চিচাম ব্রিজ পেরিয়ে আসার পর এটা হচ্ছে চিচামগাঁও, সামনে হচ্ছে গ্রামের রাস্তা, চিচাম ভিলেজ। এবার এখান থেকে যাব কিয়াটো হয়ে লোসার। আমরা লোসার থেকে এখন 31 কিলোমিটার দূরে আছি। এই সবুজ মাঠ, আর এখানেও কিন্তু পাহাড়ের গায়ে সব সবুজ সবুজ উদ্ভিদ জন্মিয়েছে।
কিছু কিছু ঘাসও আছে, বাকি নানা রকম সমস্ত গাছ রয়েছে। আর এই অঞ্চলে না এক ধরনের খরগোশের মতো প্রাণীর দেখা মেলে। সেই প্রাণীটার যে কী নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আমি লাদাখে দেখেছি খরগোশের মতো প্রাণী এই ঘাসের মধ্যে থেকে গর্তের মধ্যে থাকে ওরা। কোনো কোনো জায়গায় না এরকম ঘাস থেকে বুড়বুড়ি ওঠে, মনে হয় যেন মাটির তলে জল ফুটছে। ওটারও একটা বিশেষ নাম আছে। কালকে আমি সিকিম যাওয়ার সময় দেখেছিলাম, কিন্তু ওর নাম আমি জানি না, এই মুহূর্তে নাম মনে পড়ছে না। ব্রেনে পর্যাপ্ত অক্সিজেনের অভাব স্মৃতিশক্তিকে ধীরে ধীরে লোপ করে কিনা তা আমার জানা নেই। তবে এমতো অবস্থায় চটপট ডায়েরির পাতা খুলে লিখতে শুরু করলাম এই যাত্রাপথে আমার অভিজ্ঞতা। এদিকে ফোনে নেটওয়ার্ক নেই, দূর দূর পর্যন্ত দেখা নেই কোনো জনজীবন বা জনবসতির। একটা পাখি, সেটাও না। পৃথিবীর শেষ কি এটাই? উত্তর দেওয়ার মতো কেউ কি আছে? কি এক জাদু বলে আশেপাশের প্রকৃতি কিংবা পরিবেশ কয়েক কিলোমিটার অন্তর তার চরিত্র পরিবর্তন করছে, কখনো সবুজ, কখনো রুক্ষ। জানলার কাঁচ নামিয়ে বাইরে হাত থেকে বোঝার চেষ্টা করলাম ঠান্ডা না গরম, কিন্তু কিছুই অনুভব করতে পারলাম না। বাতাস আছে না নেই তাও বোঝা যাচ্ছে না। এমন সময় অদ্ভুত একরকম পাহাড় দেখে দাঁড়িয়ে পড়লাম। দৃশ্যটা আমার কাছে একেবারেই নতুন। একদিকে পাহাড়ের গা ঘেঁষে কাঁচা পাকা রাস্তা, অন্যদিকে গভীর খাতে বয়ে চলা স্পিতি নদী। আর নদীর ধারের পাহাড়ের কাটিংগুলো, কি বলে এগুলোকে? মুনল্যান্ড, চাঁদের পাহাড়, নাকি অন্য কিছু? স্পিতি ভ্যালি বেড়াতে এসে কোথাও কোথাও দাঁড়িয়ে পড়ছি রাস্তায় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে। জানি এখানে অক্সিজেন কম, জোরে কথা বলা যায় না, হাই ওঠে, শ্বাসকষ্ট হয়, দূর দূর পর্যন্ত কোথাও কোনো গাছ নেই, মানুষের দেখা নেই, শুধু যারা ট্যুরিস্ট তারাই দাঁড়িয়ে ছবি তোলার জন্য। বাকি চিৎকার করলেও কেউ আসবে না। ওই যে দূরে একটা পাহাড়, তার ফাটল দিয়ে ঝর্ণা নেমে আসছে অঝোর ধারায়। মাঝে মধ্যে এরকম পাহাড়ি পাখি বাজটা যেখানে উড়ে বেড়াচ্ছে। হঠাৎ চোখ পড়লো এই নদীটার দিকে। আমি যদি ভুল না বলি তাহলে এটা হচ্ছে স্পিতি নদী। দেখুন নদীটা এইভাবে বয়ে আসছে, আর নদীর পাশের এই যে ভূপ্রকৃতি, এটা কীভাবে তৈরি হয়েছে। দুটো কারণে এগুলো তৈরি হয়। প্রথমত হচ্ছে বায়ুর কারণে, মানে এই যে বলে না ভূমিক্ষয়, বায়ু প্রবাহের কারণেও কিন্তু এই ভূমিক্ষয় হয়, কখনো বা নদীর প্রবাহের কারণে। ছোটোবেলায় ভূগোল বইতে পড়েছিলাম। তা এটাও কিন্তু প্রকৃতির একটা রূপ। কি অদ্ভুত, কি সৌন্দর্য! এখানে আসার পর মনে হচ্ছে আমার সঙ্গে যেন পুরো পৃথিবীর, পুরো সভ্য জগতের বিচ্ছিন্নতা এসে গিয়েছে। যে নদীটা আমরা ওপর থেকে দেখছিলাম, এবার সেই নদীটা আমরা পার করলাম। এই যাত্রাপথের পরবর্তী গ্রাম কিয়োটো। সেখানে রাস্তা তৈরির কাজ চলছে। পাহাড়ি ঝর্ণার জল, কাঁচা পাকা রাস্তা, সব মিলিয়ে বেশ খারাপ অবস্থা। বাস শুরু হলো কাঁচা পাকা রোড, আর আমরা পার করছি কিয়োটো ভিলেজ। আজ পিচ রাস্তা নেই, এবার এরকম সব অফ রোড এক্সপিরিয়েন্স মাঝে মধ্যে কোথাও হয়তো আছে। আর কিয়োটোও কিন্তু খুব ছোট্ট একটা গ্রাম। হিমাচল প্রদেশে এসে চুল মুখ সব রুক্ষ হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে এখানকার প্রকৃতি আর এই ধুলো। আরও একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, এর নাম হচ্ছে হাংসা। এটাও তিব্বতী গ্রাম, বাড়িঘরের ধাঁচ দেখে মনে হচ্ছে। আর এই গ্রামে কিন্তু ছোট্ট দু একটা হোমস্টে বা ক্যাফেও পেয়েছি। অনেক বাইকার্সরা খাওয়া দাওয়া করছে। কি সুন্দর না? দীর্ঘ পথে কোথাও কিছু নেই, হঠাৎ করে ছোট্ট একটা চটি বা জনপদের দেখা, আর সেটুকু গাছে ঘেরা। কি ছায়া, কি হাওয়া! ওই দেখুন ওইখানে একটা হোমস্টে রয়েছে, গাকিত হোমস্টে। ব্যাস, গ্রাম শেষ হয়ে গেল। এইটুকু হচ্ছে গ্রাম। বেলা 2:07 আমরা পৌঁছে গেছি আমাদের যাত্রাপথের আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা, পাহাড়ি গ্রাম লোসারে। লোসার হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 4085 মিটার উচ্চতায় অবস্থিত ভারত চীন সীমান্ত সংলগ্ন একটা গ্রাম। স্পিতি উপত্যকার মধ্যে এটাই নাকি সবথেকে ঠান্ডা জায়গা, ঠান্ডা গ্রাম। আর এই লোসারেও কিন্তু লোসার হ্রদ রয়েছে। যেমন চন্দ্রতাল একটা লেক, তেমনি লোসারে কিন্তু লোসার লেক রয়েছে। বাইরে এত রোদ, কিন্তু হাত দেওয়ার পরে বুঝতে পারলাম যে কীরকম ঠান্ডা। আর লোসার আরও একটা কারণে বিখ্যাত, এখানে লোসার উৎসব হয়। তিব্বতী নববর্ষ উপলক্ষে এই লোসার উৎসব পালিত হয়। এই বছর লোসার উৎসব হবে হচ্ছে 20শে নভেম্বর 2025 থেকে 23রা জানুয়ারি 2026 পর্যন্ত 2 সপ্তাহ ব্যাপী।
যারা চন্দ্রতালে রাত্রিবাস করে না তারা কিন্তু এই লোসারে এসে রাত্রিবাস করে, কারণ লোসারে কিন্তু রাত্রিবাস করার জন্য রয়েছে হোটেল এবং হোমস্টে। লাক্সারিয়াস হোটেলের আশা এখানে এসব জায়গা করবেন না, হিমাচলে এসে করা উচিত নয়। স্ট্যান্ডার্ড হোটেল এখানে সব কিছু, বাট এখানে ঘরে থাকার থেকেও প্রকৃতির মাঝে থাকা অনেক অনেক সুন্দর। বিকালবেলা হলো, নদীর ধারে চলে গেলেন, একটা বিকাল নদীর ধারে কাটালেন, সূর্যাস্ত দেখলেন, সূর্যোদয় দেখলেন, অপূর্ব সুন্দর। বাট আমরা লোসারে থাকবো না, আমরা চলে যাবো হচ্ছে যেমনটা আপনাদের বলেছিলাম চন্দ্রতাল, কারণ আপনাদের জন্য স্পেশাল কিছু অবশ্যই থাকবে। এখানেই একটা ছোট্ট হোটেল মতো রয়েছে, খাওয়া দাওয়ার জায়গা, যেখানে খাওয়া দাওয়া করবো। সামনেই চেকপোস্ট রয়েছে যেখান দিয়ে এন্ট্রি করতে হবে। খুব সুন্দর জায়গাটা, এত সুন্দর আবহাওয়া না। আর এখানে একটা হোমস্টে মতো রয়েছে, হোমস্টের সঙ্গে রেস্টুরেন্ট রয়েছে। ওপরেও বসা যেত, নিচে বসা যেত, নিচে রোদের মধ্যে এসে বসলাম। আর এখানে নামার পর সত্যি কথা বলতে এক কথায় ফেটে যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা। হ্যাঁ ঠান্ডা বলতে এখানে হাওয়া বিশাল দিয়েছে, টি শার্ট পরে চলবে না। চলে এসছে আমাদের খাবার, ম্যাগি অর্ডার দিয়েছিলাম, এগ ম্যাগি। এখানে কিন্তু ননভেজ আইটেম পাওয়া যাবে, তো ম্যাগিটা আলাদা করে দিয়েছে, তার উপরে এরকম ডিম ছড়িয়ে দিয়েছে। বলেছিলাম মশলা দিতে না, মানে মশলা সব দিয়ে দিয়েছে। নো নেটওয়ার্ক বিয়ন্ড দিস পয়েন্ট, কাইন্ডলি মেক এনি কল টু ইয়োর নিয়ার অ্যান্ড ডিয়ার টু অ্যাভয়েড ওরি। ডিজিটাল দুনিয়া থেকে বিচ্ছিন্ন, এবার শুধু এনজয় করুন প্রকৃতি, আর ফোন ঘাটা দরকার পড়বে না। লোসারের পর থেকে রাস্তা এরকম, এই রাস্তা এখনও তৈরি হয়নি, আগামী দিনে হয়তো হয়ে যাবে। আর এই যে রাস্তার মাঝে পাথর না, খুব রিস্ক এরকম রাস্তা গাড়ি চালানো। এমনও হয় হয়তো চাকা ফেটে গেল, চাকা বাস্ট হয়ে গেল, এরকম হতে পারে, হয়তো পাথর কুচি ঢুকে। আর এখানে দূর দূর পর্যন্ত কোনো তো গাড়ির দোকান পাওয়া বলে মনে হয় না, যে কোনো গ্যারেজ বা মেকানিক থাকবে। আমাদের ডান দিকে এই যে বরফে ঢাকা বিশাল পাহাড়, এটা হচ্ছে কুঞ্জুম পাস। এখানে জিওর টাওয়ার লাগানো হচ্ছে, হয়তো নেক্সট ইয়ার থেকে চালু হয়ে যাবে। এই রাস্তা তো নয়, পুরো পাথরের রাস্তা, যেমনি ঝাঁকুনি তেমনি ধুলো। 2 মিনিট এই গ্লাস টু রাখার উপায় নেই। এবার ভেতরে তো এসে চালানো যাবে না, পাহাড় এটা, দম বন্ধ করার মতো অবস্থা, এইটুকু সহ্য করতে হচ্ছে। কুনজুমলা ওয়ার মেমোরিয়াল। কুঞ্জুম পাস বা কুঞ্জুমলা সমুদ্রপৃষ্ঠ থেকে 4550 মিটার উচ্চতায় অবস্থিত ভারতবর্ষের সর্বোচ্চ মোটরেবল পাসগুলির মধ্যে একটি। ইস্টার্ন হিমালয়ের কুঞ্জুম রেঞ্জে অবস্থিত মানালি থেকে 122 কিলোমিটার দূরের এই পাস লাহুল স্পিতি উপত্যকার প্রবেশদ্বার। কুঞ্জুমলা থেকে সম্ভবত বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম হিমবাহ বরসিগড়ির 360 ডিগ্রি ভিউজ পাওয়া যায়। বেলা 3:40 আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি হচ্ছে কুঞ্জুম মাতা মন্দির, ওখানে রয়েছে কুঞ্জুম লা ওয়ার মেমোরিয়াল। আর এখানে জিওর টাওয়ার তৈরি হচ্ছে, কদিন পরে যখন আপনারা আসবেন হয়তো নেটওয়ার্ক পেয়ে যাবেন, এখন তো কোনো নেটওয়ার্ক এখানে নেই। এই খোলা জায়গাতে ঠান্ডা হওয়ার এমনই দাপট যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। যে সমস্ত গাড়ি চালকেরা লোসার হয়ে চন্দ্রতাল যান, তারা সবাই এই জায়গাতে এসে কুঞ্জুম মায়ের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে তাদের যাত্রা শুরু করেন। কুঞ্জুম মাতা মন্দিরের পর আর রাস্তা বলে কিছুই নেই, পুরোটাই পাথর ছড়ানো, সেই সঙ্গে ধুলো আর চরম বিপজ্জনক। শীতকালে মাস ছয়েক এই রাস্তা পুরোপুরি বরফের নিচে চলে যায়, তখন এই অঞ্চলের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে হয়ে যায় -40। তাই এই রাস্তা নির্মাণের কাজ শুরু তো হয়েছে অনেক আগে, কিন্তু আজও শেষ হয়নি। যারা আগে চন্দ্রতাল এসেছেন কয়েক বছর আগে, তারা তো ভিডিও দেখে বুঝতেই পারছেন যে রাস্তা এখন একটু হলেও ইমপ্রুভ হয়েছে, কিন্তু এই রাস্তা যে ইমপ্রুভমেন্ট হবে কী করে হবে, কারণ এখানে 6 থেকে 7 মাস বরফই থাকে। যেমনি রাস্তা তেমনি ধুলো, কাঁচ ফাঁচ লাগিয়ে দিয়েও ভেতরে ধুলো ঢুকছে কোন দিক দিয়ে কী আনি, প্রচুর ধুলো। আর রাস্তার মাঝে মাঝে পড়ছে সব পাহাড়ি ঝর্ণা ছোটো ছোটো, তার উপর দিয়ে গাড়ি যাচ্ছে। এতক্ষণও পর্যন্ত হিমাচল ঘুরে, মানে স্পিতি ভ্যালি ঘুরে একটা খুব সুন্দর অভিজ্ঞতা হয়ে থাকবে মনের মধ্যে, ঠিক আছে, কিন্তু এই চন্দ্রতাল যাওয়ার রাস্তাতে এসে মনে হবে বাপরে কতটা রুক্ষ প্রকৃতি, কতটা রুক্ষ ভৌগোলিক পরিবেশ, রাস্তাঘাট। যেটাকে আমরা বলি পাহাড়ি ঝর্ণা, এরা বলে নালে। বলছে কতটা রাস্তা খারাপ, বলছে কতটা রাস্তা ভালো সেটা জিজ্ঞেস করো। শুধু নালে নালে, সব জায়গায় এরকম নালা, মানে পাহাড়ি ঝর্ণার রাস্তার উপর দিয়ে গেছে, অবস্থা খারাপ।
চন্দ্রতাল যেতে গিয়ে মনে হচ্ছে নামের আগে চন্দ্রবিন্দু বসে যাবে। রাস্তার এই অত্যাচার সহ্য করতে না পেরে আমি তো ঘুমিয়ে গেছিলাম। তো এখানে তো এমনিতে অক্সিজেন কম, বারবার ঘুম পায়। তো আমাদের যোগীজি মাঝে মধ্যে আমার পায়ে হাত দিয়ে চেক করেছে, হ্যাঁ আছে না মালটা টেসে গেছে, এরকম ব্যাপার। জায়গায় এরকম না, এখানে তো কোনো নেটওয়ার্ক নেই, আর কিন্তু কেউ জানে না। এখন যদি একটা কোনো ইমার্জেন্সি হয়, কীভাবে কেউ জানতে পারবে, কীভাবে খবর পাঠাবে? কোথাও এসে হেলিকপ্টার ল্যান্ড করবে তারও ব্যবস্থা নাই। পৃথিবীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া এই চন্দ্রতালে এসে। ওই জন্যই বললাম যে নামের আগে না চন্দ্রবিন্দু বসে যায়। এই রাস্তা দেখে মনে হচ্ছে যে অমরনাথ যাত্রার সময় যখন ট্রেক করতে গেছিলাম ওই পঞ্চতারিণী থেকে, ওরকম অবস্থা রাস্তার। মানে মানুষ চলা কঠিন, সেই রাস্তায় গাড়ি চলছে, তাও মানুষজন যাবে চন্দ্রতালে। কি সুখ ওখানে আছে। পাহাড়ের ওপর থেকে ঝর্ণা নেমে আসছে আর তার উপর দিয়ে গাড়ি। আর কোথায় রাস্তার মধ্যে বড় পাথর উঠে আছে বোঝা মুশকিল। প্রায় পৌঁছে গেছি চন্দ্রতাল, আর দেখা পেয়েছি প্রথম টেন্টের। চন্দ্রতালের যে টেন্ট কীরকম দেখতে হয় দেখুন, রাস্তার পাশে এরকম টেন্ট। এখানে রাত্রিবাস করতে হবে। এখানে কিন্তু কোনো পার্মানেন্ট অ্যাকোমোডেশন নেই। এরা 3 মাস এখানে থাকে, জুন জুলাই আগস্ট, তারপরে আবার চলে যায় এখান থেকে। এত ঠান্ডার, এত বরফ পড়ে। আর একটা কথা, এখানে কিন্তু কোনো ইলেকট্রিক নেই, না ইলেকট্রিক না মোবাইলের টাওয়ার। পাওয়ার সাপ্লাই ওই সোলার থেকে, না হলে জেনারেটর থেকে। আর এই ক্যাম্পে যে সমস্ত খাওয়া দাওয়া হয় না, সব কিছু রেশন যাকে বলে, সব আসে মানালি থেকে। তবে এখানকার পরিবেশটা এরকম না, খাবার দাবার নষ্ট হয় না, 1 মাস 2 মাস সব থেকে যায়। চন্দ্রতালে দেখা এখনও পাইনি। যে ক্যাম্পে থাকবো সেই ক্যাম্পগুলোর দেখা পেয়েছি। আর দেখা পেয়েছি ওই নালার। যারা বাইক নিয়ে আসবে ভালো করে দেখে নাও, এটা তোমাদের লাস্ট চ্যালেঞ্জ, লাস্ট টাস্ক। রাস্তার উপর দিয়ে এরকম নালা বয়ে যাচ্ছে, মানে ঝর্ণা বয়ে যাচ্ছে, তার উপর দিয়ে গাড়ি পার করতে হবে। दोनों एंड में ना রাস্তা দেখেই বুঝেছি যে এই রাস্তা যখন তখন যা খুশি হতে পারে, এতটাই অফ রোড টেরিন এখানে। লাদাখের প্যাংগং লেক পৌঁছানো অনেক সহজ। ওই গাড়ি পুরোপুরি ভেসে গিয়েছে, গাড়ির যারা প্যাসেঞ্জার তাদেরকে সব নামিয়ে দিয়েছে, তারপরেও গাড়ি আগা পিছু করতে পারছে না, গাড়িটা আটকেই গেছে। এবার এখান থেকে টোয়িং ভ্যান এলো, এটাও টেম্পো ট্রাভেলারেরই একটা ভার্সন, টোয়িং ভ্যান। ওটাকে এবার টোয়িং করবে, নয়তো এদিকে সমস্ত গাড়ি আটকে গিয়েছে, ওদিকের সমস্ত গাড়ি আটকে গিয়েছে। কুঞ্জুম পাস থেকে চন্দ্রতালের প্রায় 2 কিলোমিটার আগে পর্যন্ত রাস্তার অবস্থা যে প্রতিকূল, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই শেষ লগ্নে এসে বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো রাস্তার ওপর দিয়ে বয়ে চলা এই পাহাড়ি নালা বা ঝর্ণা। এই রকম নালা বেশ কয়েকটা রয়েছে এই পথে, কিন্তু এই শেষ নালাটি পার করা প্রায় অসম্ভব হয়ে পড়ল, বিশেষ করে টেম্পো ট্রাভেলার থেকে বাইক আরোহী সবার কাছে। আর এই সবের মাঝে বৃথা সময় নষ্ট হলো প্রায় 40 মিনিট। এবার বাস ফেসে গেল ওখানে। আর এর জন্য কি হয়, অন্যান্য গাড়ি যে স্পিডে বেরোবে না, গাড়ির যে মোশন হারিয়ে যায়। আর মোশন হারিয়ে যাওয়া মানে এখানে গাড়ি আটকে গেলে আর ও স্পিড পাবে না। এবার আরেক বাইকার যাচ্ছে ওকে হেল্প করার জন্য। মহারাজের আবার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে। আধ ঘন্টা ধরে এখানে দাঁড়ানোর জন্য যে লেভেলে ভিড় জমে গিয়েছে না, মনে হচ্ছে লোকজন সব সিনেমার শুটিং দেখছে এখানে। সিনেমার শুটিং যেরকম হয় সেরকম দাঁড়িয়ে থাকে লোকজন উঁচুতে গিয়ে, এরকম কিছু সিচুয়েশন। লাগা গিয়ার, চল চল। চলে গেছে। এরপরে আসবে জিমনি, তারপরে ফরচুনার। ফাইনালি বেঁচে গেছি। উফ বাপ রে বাপ, একটা মানসিক টেনশন বটে, ঘামছি। এইদিকে আমাদের কোথাও টেন্ট রয়েছে, প্রচুর টেন্ট এখানে পরপর পর। আর তেমনি ধুলো। এখানে পারমিট দেখিয়ে তারপরে এখান থেকে গাড়ি ছাড়বে। ওই উপরে উঠতে হবে চন্দ্রতালের জন্য। এই নিচ থেকে উপরে রাস্তা দেখুন, ওই টেরি না মানে এই পাহাড়টার পিছন দিকে হচ্ছে চন্দ্রতাল। এখান থেকে চন্দ্রতাল হচ্ছে এখনও 2 কিলোমিটার। যারা ট্যুরিস্ট তাদের হচ্ছে 150 টাকা পার হেড। আমরা দুজন, আমাদের 300 টাকা। গাড়ি বা ড্রাইভারের জন্য কোনো চার্জেস লাগেনি। গাড়ির ভেতরে একে তো গরম, তার মধ্যে ভেতরে কোথাও দিয়ে দিচ্ছে ধুলো, পুরো মনে হচ্ছে সাফোকেশনে মরে যাবো। ঘামছি, ভাবুনি ঠান্ডা জায়গায় আছে। গাড়ি এখানে নামিয়ে দিল, আগে যাওয়ার উপায় নেই, আগে গেলেও গাড়ি ঘোরানোর উপায় নেই। আর যোগীজি বলছে এখান থেকে 2 কিলোমিটার হাঁটা। আমি জানি না এটা কতটা সত্যি কতটা মিথ্যা। যদি 2 কিলোমিটার হাঁটা হয় তাহলে হালাত সত্যি খারাপ হয়ে যাবে। পাহাড়ি রাস্তায় হাঁটতে ভালো লাগে, কিন্তু যে পরিমাণ ধুলো না, যা ধুলো খেয়েছি না, ফুসফুস ভরে গিয়েছে। ভেবেছিলাম যে আগামীকাল সকালে এখানে আসবো, আর তো আসবো না। আজকে বিকালে যতক্ষণ সময় পারবো চন্দ্রতাল দেখে বিদায় নেব। যদি আপনাদের কারো শ্বাসকষ্ট থাকে না,
কর্পূর সঙ্গে আনবেন, অক্সিজেন কেন রাখতে পারেন। এই জায়গা খুব একটা ভালো ঠেকছে না, এমনিতে অক্সিজেন কম, তারপরে হাঁটাহাঁটি, এরকম সিঁড়ি দিয়ে উঠতে হবে। ভাই প্যাংগং লেকের থেকে অনেক সোজা। দূর থেকে মানুষজনের জটলা দেখে মনে হচ্ছিল ওই মনে হয় চন্দ্রতাল সবাই ছবি তুলছে। এখানে আসার পর দূরত্ব আরও বেড়ে গিয়েছে, আরও যত দূর যাচ্ছে মানুষ নজরে আসছে। মানে আলটিমেট হেঁটেই যাও, না জানি পথ কোথায় শেষ হবে। যোগীজি 2 কিলোমিটার বলছিল, আমরা সিরিয়াসভাবে নিইনি ব্যাপারটা, আর সত্যি 2 কিলোমিটার। সঙ্গে কিন্তু জল অবশ্যই রাখবেন, জল তেষ্টা কিন্তু পাবে আর ছাতি শুকাবে। আমরা তো আগে থেকে অক্সিজেনের ওষুধ খেয়ে গেছি। অক্সিজেন ওষুধ খেয়ে এসছিস? কোকোয়া 30 কোকোয়া 30 কখন খেতে হয়? বেরোনোর আগে মানে এই যে 5 ঘন্টা আগে, বেরোনোর 8 ঘন্টা আগে কদিন খেতে হয়? 5 দিন? 5 বার? ডেইলি। ওর জন্য কোনো প্রবলেম হচ্ছে না? না আজকে কোনো প্রবলেমই হচ্ছে না। মনে একটাই প্রশ্ন, আর কত কিলোমিটার হাঁটতে হবে? সামনে কিছু মানুষ দেখছি রিল্যাক্সে বসে আছে, এটাই কি চন্দ্রতাল? এই রে সামনে একটা নীল জল দেখতে পাচ্ছি, দেখা গিয়েছে? আর কতটা হাঁটতে হবে? ফাইনালি চন্দ্রতাল। পৌরাণিক হোক আর বৈজ্ঞানিক হোক, একটা বার্তা পরিষ্কার, ঝিলকে নোংরা করা যাবে না এবং এখানে পলিউশন করা যাবে না। আর বলতে না বলতেই দেখুন বোতল পড়ে আছে, বোতলবাজ পাবলিক সর্বত্র। এই চন্দ্রতাল থেকেই তৈরি হচ্ছে চন্দ্রা নদী। হ্যাঁ, একদম কাঁচের মতো স্বচ্ছ জল, নিচের সব কিছু পরিষ্কার। এমনিতেও পাহাড়ি নদীর জল স্বচ্ছই হয়, চারিদিকে পাহাড়ে ঘেরা তো, হাওয়া দিচ্ছে, এখানে ঠান্ডা লাগবে। শীতের পোশাক কিন্তু অবশ্যই নিয়ে আসবেন। প্রথমে মনে হবে যে না লাগবে না পোশাক, গরম, এই ভুলটা কিন্তু করবেন না। এই যে আপনি এত পরিশ্রম করলেন, এত ধুলো খেলেন, এত ঝক্কি পুহে এই জায়গায় এসে পৌঁছালেন, এখানে এসে পৌঁছানোর পর যখন এই যে লেক থেকে চন্দ্রা নদীর সৃষ্টি হয়েছে, নদীরা যখন জলে হাত মুখ ধুয়ে নেবেন না, লেকের জলে বলে কিন্তু নদীর জলে, আলাদাই শান্তি হবে। সমস্ত পরিশ্রম কষ্ট মুহূর্তে হারিয়ে যাবে, মনে হচ্ছে আবার যেন প্রাণ ফিরে পেলাম জীবনে। আমি আবার যেন নতুন করে বাঁচতে ইচ্ছা করছে এই প্রকৃতির মাঝে, এই পৃথিবীতে, অফকোর্স এই ভারতবর্ষে। তো যারা এখানে কষ্ট করে আসছে তারা সত্যি একটা কথাই বলছে, ম্যানেজ জিলি আপনি জিন্দেগি। শুধু এখানে বসে ধ্যান করতে হবে, চোখ বন্ধ করে চুপচাপ ফিল করতে হবে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4300 মিটার উচ্চতায় অবস্থিত চন্দ্রতাল ভারতবর্ষের সবথেকে সুন্দর হ্রদগুলির মধ্যে একটি। চন্দ্রতাল নামটি এসেছে এর অর্ধচন্দ্রাকার আকৃতি থেকে। চন্দ্র নদীর উৎস এই চন্দ্রতাল ছিল কোনো এক যুগে লাহুল স্পিতি উপত্যকায় তিব্বতী ব্যবসায়ীদের আবাসস্থল। এই হ্রদের বিশেষত্ব, দিনের বিভিন্ন সময় এই হ্রদ তার জলের রঙের পরিবর্তন করে। বসন্তকালে এই হ্রদের আশেপাশে দেখা মেলে বিভিন্ন ফুল গাছের। প্রাকৃতিক বৈচিত্র্যের পাশাপাশি জনশ্রুতি রয়েছে এই হ্রদেরই আশেপাশে কোনো এক জায়গা থেকে দেবরাজ ইন্দ্রের রথে চড়ে পঞ্চপাণ্ডবে যুধিষ্ঠির স্বর্গে আরোহণ করেন। পৌরাণিক, আধ্যাত্মিক কিংবা প্রাকৃতিক কারণ যাই হোক না কেন, সন্ধ্যের পরে এই হ্রদের আশেপাশে কোনো ট্যুরিস্টদের যাওয়া কিংবা আসাতে নিষেধাজ্ঞা রয়েছে, এমনকি এই হ্রদের জলে নামা নিয়েও, কারণ এর গভীরতা আজ অবধি পরিমাপ করা যায়নি এবং এর আগে কয়েকজন এই হ্রদের জলে নেমে আর বেঁচে ফিরে আসেনি। চলো আমরা চান করি, মাছ ধরি ওখানে, চলো 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 মাছ ধরি, চলো। না না চলো চলো চান করি, না গরম জল আছে, চলো 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 চলো। অ্যাকচুয়ালি প্রত্যেক জায়গাতেই দেখা হচ্ছে কারো না কারোর সাথে, কারণ বাঙালি বেড়াতে ভালোবাসে আর সবার ডেস্টিনেশন যখন হিমাচল তো তখন দেখা তো হবেই হবে। তো এখানে আমি যেটা আপনাদের দেখানোর জন্য আর কি আরও ভিডিওটা করছি, এখানে সব সাইজের বাচ্চা রয়েছে, এই সাইজের, এই পুচকু সাইজের বাচ্চা রয়েছে। ওর বয়স কত? ওর 5+। 5+ বয়স। ওর কোনো সমস্যা হচ্ছে এখানে আসতে? না না না, কোনো আমাদের সমস্যা হচ্ছে, ওদের কোনো সমস্যা হয়নি। কোনো শ্বাসকষ্ট কিছু সমস্যা? কিছু না। কিরকম লাগলো এই জায়গায় এসে? খুব ভালো লেগেছে, আর কোনো সমস্যাও হয়নি, এই যে আমরা কিছু ফিল করিনি। 2 কিলোমিটার বা একটু ওই যে রাস্তায় হেঁটে আসতে হলো, কিছু সমস্যা কিছু মনে হয়নি, কিচ্ছু না। পুরো ট্যুরটা আমরা খুব এনজয় করছি। মানে এটা অফবিট, আমরা জেনারেলি লোকেরা সিমলা মানালির দিকে যাই, Exactly. আমরা
এই স্পিতির দিকটা এসেছি, দারুণ দারুণ এনজয় মানে করছি। বেড়ানো বলতে শুধু হিমাচল বলতে শুধু সিমলা কুলু মানালি নয়, তার বাইরে যে হিমাচল এত সুন্দর সেটা দেখার জন্য স্পিতি ভ্যালিতে আসতেই হবে। একদম তাই। যতক্ষণ সূর্যের আলো ছিল ততক্ষণ এখানকার পরিবেশ একরকম ছিল, যেই সূর্য আস্তে আস্তে অস্ত চলে তেমনি সেই ঠান্ডা। মানুষের কিন্তু উৎসাহ কমে নেই, মানুষ জলে পা ডোবাচ্ছে, মজা করছে। বিকেল ফুরিয়ে আসতেই না ঠান্ডা হাওয়া শুরু হয়েছে। সুতরাং এবার উচিত হচ্ছে এখান থেকে 11 নম্বর বাস ধরা, অর্থাৎ ফিরে যাওয়া। অনেকে দেখছি খুব উৎসাহ নিয়ে এসেছিলো, ছবি টবি তুললো, তারপরে জলের বোতল প্যাকেট সব এখানে ফেলে চলে গেল। এই দেখুন, আমি বুঝতে পারি না মানুষ কি চায় না এই জায়গাটা এরকম সুন্দর থাকুক, আমাদের দেশ, আমাদের প্রকৃতি পরিবেশ। যে কটা জিনিস আমরা সাথে নিয়ে আসছি সেগুলো আমরা ফিরিয়ে নিয়ে যাবো, কী আছে? জল খালি হয়ে গেছে, খালি বোতলটা ফিরিয়ে নিয়ে গিয়ে আমি ডাস্টবিনে ফেলে দেবো। এখানে নোংরা করার কোনো মানে আছে বলুন? যতটা কষ্ট এখানে পৌঁছানো ততটাই কষ্ট ফিরে যাওয়া, কারণ ফেরার সময় এই রাস্তাটা ভালোই চড়াই। এই যে সূর্য যখন অস্ত চলে যাচ্ছে, তার যে আলোটা ওই পাহাড়ে পড়েছে, বরফে ঢাকা পাহাড়, কি সুন্দর নেচার। আর সেই সাথে টাটা বাই বাই চন্দ্রদাল, আবারও কখনো আসবো। ওই সন্ধ্যে 7:24 ফাইনালি পৌঁছালাম গাড়ির কাছে এসে, 7:25। আর আজকে সারাদিন হেঁটেছি হচ্ছে 7.43 কিলোমিটার। আমরাই শুধু আছি, সবাই ফিরে গেছে। আমাদের গাড়িটা একটু দূরে ছিল তো, ওই জন্য ওখান থেকে অনেকটা হাঁটতে হলো। কান ফান সব ব্যথা করছে। কাবিলা নেচার হচ্ছে আমাদের টেন্ট। চন্দ্রতালে আজকে রাত্রিবাস হবে, কিন্তু চন্দ্রতালে কিন্তু অনেকটা দূরে। আমার পরামর্শ আপনাদেরকে, আপনারা লোসারে থাকুন, লোসারে থেকে এটা দেখে নিন, না হলে চন্দ্রতাল করে মানালি ব্যাক করুন। বেকারি ঠান্ডার মধ্যে থাকার কোনো দরকারই হয় না। হ্যাঁ, যদি লেকের কাছে হতো, লেকটা দেখতাম গিয়ে, সন্ধ্যাবেলায় একটু লেকের জলে পা ডোবাতাম, কি ছবি তুলতাম, সেটা অন্য জিনিস। কিন্তু লেক থেকে কতটা দূরে আছি আমি, আগামীকাল সকালে আমি আর লেকে যাবোই না, সম্ভব না অতটা পরিশ্রম করা। তো আমার মনে হয় এখানে অ্যাকোমোডেশন রাত থেকে আর না থাকাই ভালো। এই হচ্ছে আমাদের টেন্ট চন্দ্রতালে। টেন্টের বাইরে কীরকম হাওয়া সেটা আশা করি আর বলে দিতে হবে না, টেন্টের নড়াচড়া দেখেই বুঝতে পারছেন। এইরকম হচ্ছে কিছু বিছানা, এখানে আরেকটা এক্সট্রা বেড আছে, খাট আছে এখানে, আর টয়লেটটা একটু দেখি। একটা কোমোড রয়েছে, একটা বালতি, মগ, একটা ওয়েস্ট বিন, একটা কল। গরম জল মনে হয় দেয় স্নান টান করার জন্য, বাট এখানে এসে কেউ স্নান করবে বলে তো আমার মনে হয় না। এই যে বাইরে বেরালাম সেই ঠান্ডা, আর ওইদিকে মোটামুটি সবাই বোতল খোলা শুরু করে দিয়েছে হালকা গানের সঙ্গে। আলটিমেট এই করতে তো মানুষ বেড়াতে আসে। এই জেনারেটর থেকে পাওয়ার যায়, এই পাওয়ার গিয়ে এখানে আর কি সব কিচেন চলে। ইন্টারনেট কানেকশান নেই, ফোনের চার্জ নেই, বাইরে যাওয়ার উপায় নেই, চুপ করে ওখানে বসে থাকো, খাওয়া দাওয়া করো, হাত মুখ ধুয়ে ব্রাশ করে ক্রিম মেখে ঘুমিয়ে পড়ো, রাত্রে অপেক্ষা করো, ভোরের অপেক্ষা করো। কোনো অ্যাক্টিভিটি নেই এখানে। কি ঠান্ডা বাইরে, আর সে হাওয়ার দাপট। যারা লিকুইড খায় না আমার মতো, তাদের সব জায়গায় ভাই সত্যি খুব চাপ আছে, শরীর গরম করা চাপ আছে। আমরা ডিনার করতে এসেছি এখানে, কিন্তু ডিনার হচ্ছে বুফে সিস্টেমে। কি আছে একবার দেখি। এখানে রুটি রয়েছে, এদিক থেকে সবজি রয়েছে, ডাল রয়েছে, আর এদিকে ভাত রয়েছে, আর সেই সঙ্গে রয়েছে পাঁপড় ভাজা। যোগীজি সব খাবার দাবার নিয়ে নিয়েছে, আমার খাবার আসছে। কেমন টেস্ট খাবার? চলে যাবে। অমলেট বলেছিলাম, সেই সাথে ভাত এখন আর গরম আছে বলা যায় না, ঠান্ডায় ঘি পুরো জমে গিয়েছে, ভাত আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে। আলু সেদ্ধ পেয়েছি, এটাই অনেক, সেই সঙ্গে পাঁপড় ভাজা, অমলেট, আর একটা জিনিস দরকার সেটা হচ্ছে লবণ। এবার থেকে লবণ ক্যারি করতে হবে। ইহা পাট দিয়েছি ভাইয়া, না থোড়া বাস। যদি আপনারা এখানে এসে জলের বোতল কিনতে চান, মানে এখানকার জল না খান, তাহলে জল এখানে বোতল কিনতে পাবেন। আমি বলবো যে আপনারা যারা ট্রিপ করছেন না, যারা বাইরের জল খাবেন না, তারা জার্নি শুরুর সময় না জলের পেটি উঠে নিন, সুবিধা হবে। তাহলে বাইরের জল আপনারা খেতে হবে না। এমনি জল টল গরম এরা করে দেবে, মানে এখানে গরম জলের ব্যবস্থাও আছে, খাবার জন্য বা হাত মুখ ধোয়ার জন্য কিন্তু গরম জলের ব্যবস্থা আছে। তবে জার্নি এখানে শেষ নয়, জার্নি আরও চলবে। দেখা যাক কোথায় গিয়ে থামি, আপনাদের সঙ্গে শেয়ার করবো সেই গল্প। আজকের এই পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন। সো সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল সকালে।